সরকারের তরফ থেকে যথেষ্টই ব্যবস্থা নেওয়া হয়েছিল যে যাতে অতিরিক্ত যাত্রী বহন না করে, যদি বোঝাই না হয়, সেটার জন্য যথেষ্ট ব্যবস্থা নেওয়া ছিল। কিন্তু ফিরতি পথে সেই ব্যবস্থাটা ছিল না। আচ্ছা, ফিরতি পথে ফেরার সময় পরবর্তী সেই ব্যবস্থাটা কিন্তু আর বজায় ছিল না যে রোধ করা যাবে। আর এখানে মাওয়া এবং যে কাওড়াকান্দি ঘাটটা, এটা হলো সবচেয়ে দুর্যোগপূর্ণ, সারা বাংলাদেশ সবচেয়ে দুর্যোগপূর্ণ। চাঁদপুরে তো আছে, কিন্তু সরাসরি যেখানে বহু প্যাসেঞ্জার এক ঘাট থেকে আর মানে এপার থেকে ওপার হয়, সেরকম একটা, এটা দৌলতদিয়ার চাইতেও অত্যন্ত দুর্যোগপূর্ণ এবং কিন্তু সেখানে ওপারে যে দুটো বন্দর আছে, সেটা কাওড়াকান্দির মাঝে আরেকটা বন্দর যে আছে, সেই ঘাটটা বন্ধ করার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এখনো কোনো ব্যবস্থা নিয়ে আছে বলে আমার জানা নেই। যদি সেখানে সরাসরি একটা হতো যে লঞ্চগুলো সোজাসুজি গিয়ে ওখানে গিয়ে নামবে, তাহলে এই প্রান্ত থেকে দেখা যেত যে এই পরিমাণ মানুষ হচ্ছে এবং ওখানে গিয়ে নামবে। সফি ভাই একদম 10 সেকেন্ডে বলা, আমাদের বিরতি নিতে হবে। আমি এবারে যে ব্যবস্থার কথা বললেন, খুব বড় ধরনের একটা বিভ্রান্তি তৈরি করেছেন গত ঈদ থেকে। লোড লেভেল, মন্ত্রী মহোদয় একটা থিওরি দিয়েছেন যে লোড লেভেল অনুসরণ করা। একটি লঞ্চে ক্যাপাসিটি নির্ধারণ করে দেওয়া হয় লঞ্চটি নির্মাণের সময়েই, যদি সেই ক্যাপাসিটিটা হচ্ছে প্যাসেঞ্জার ক্যাপাসিটি এবং অন্যান্য ক্যাপাসিটি গুলো আছে আলাদা আলাদা ওয়েট। এবার এসে সেটা কি করলো যে লোড লেভেল মেনটেন করলে হবে, অর্থাৎ আপনি দেখবেন প্রতিটি লঞ্চের গায়ে আইন করে লেখা আছে যাত্রী ধারণ ক্ষমতা পরিষ্কার, সেটা উপেক্ষা করেছেন। এইটি মস্ত একটি ভুল হয়েছে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে মাননীয় মন্ত্রীর কাছে শুনবো যে এইসব ব্যাপারে জনাব শাহজাহান খানের কি বলার আছে। আমরা একটা বিরতি নিচ্ছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। বিরতির আগে আমরা অনেকগুলি প্রশ্ন নিয়ে শাহজাহান ভাই আপনার কাছে ছিলাম, আপনি যদি প্রশ্নগুলি উত্তর। আমি লঞ্চের এর আগে একটা শুধুমাত্র চট্টগ্রাম বন্দরে একটা ইনফরমেশন দিতে চাই আপনাকে, যেটা আমাদের গোটা দেশবাসী জানা উচিত। 127 বছর বয়স এই বন্দরের। এই বন্দরে 122 বছরে এর রিজার্ভ ছিল 3,500 কোটি টাকা। আর শেখ হাসিনা যখন 2009 সালে ক্ষমতায় আসেন, 5 বছর ক্ষমতা চালানোর পরে 5.5 বছর অর্থাৎ 2014 সালে জুন পর্যন্ত এই রিজার্ভ এখন হলো 7,300 কোটি টাকা। কি করে হলো? তাহলে কি বন্দর কি আসলে পিছিয়ে গেছে? বন্দর এগিয়ে যাচ্ছে। তা আপনার এখন লঞ্চের ব্যাপারটা যেটা বললাম, আমি একটু বলতে চাই, আমি এই সুযোগে আমি আমাদের যাত্রী ভাইদের একটু একটু সচেতন হওয়ার জন্য বলতে চাই যে আমি নিজে একবার বললাম, ভাই আপনাদের ছাদের থেকে নামেন। আমাকে এক যাত্রী বলে বসতে, আমি বললে আপনার কি? আচ্ছা, ছাদের আমরা রেলিংগুলো কেটে দিলাম, ওই সিঁড়িগুলো কেটে দিলাম, কোনো আপনি লঞ্চে এখন কিন্তু ওই ছাদে উপর সিঁড়ি পাবেন না, কিন্তু ওই যে পাশ দিয়ে ঠিকই সে টপকে উঠে যাচ্ছে ছাদে। আপনি কি করে এটা ঠেকাবেন? এটা যদি আমরা যাত্রী যারা তারা যদি সচেতন না হই। আমাদের যে কথাটা উনি বললেন যে লোড লাইন, এই লোড লাইনের একটা ব্যাপার হলো স্ট্যাবিলিটির ব্যাপার। আসলে লোড লাইনের বড় কথা হলো স্ট্যাবিলিটি। আপনি দেখবেন রাত্রিবেলায় একটা সংখ্যা থাকে যাত্রীদের, যে এই সংখ্যা যাবে, দিনের বেলায় তার চেয়ে বেশি। আমরা এবারে এই যে ভ্রান্তি দূর করার জন্য আমরা দিনের বেলাটাই বলবো যে এইটাই হলো আমাদের স্ট্যাবিলিটি থাকবে। লঞ্চের স্ট্যাবিলিটি বড় কথা, সেটা আমরা করলাম। আর টিকিটের যে ব্যবস্থা, ঠিকই বলছেন, মালিকদেরকে আমরা এতদিন শুনাইতেই পারছি না যে টিকেটিং ব্যবস্থা আমরা তোমার মানতে হবে। আমরা এই ঈদের থেকে শুরু করতে চেয়েছিলাম, আমরা জায়গাটাকে সব দেখেছিলাম, কিন্তু মালিকরা বলছে ঈদটা যাক, ঈদের পরে আপনারা টিকেটিংয়ের ব্যবস্থা করেন। তারপরেও যদি আমরা আশা করছি হয়তো এটা হবে, আমরা টিকেটিংয়ের ব্যবস্থা করছি। আমরা আপনার যে রোটেশন প্রথা, যেটা এই রোটেশন প্রথা কিন্তু চার্জর সরকার যখন ক্ষমতায়, বিএনপি যখন ক্ষমতায় 1991 সালে, তখন থেকে এই কোকো লঞ্চ যখন চালু হলো, তখন থেকে এই রোটেশন প্রথা কিন্তু চালু হয়েছিল। এটা ওই যে বরিশালের এই তফিক সাহেব ভালো জানেন। আমি কিন্তু এই পর্যন্ত বহুত চেষ্টা করে রোটেশন সব বন্ধ করতে পারিনি, কিছুটা কন্ট্রোল করতে পারছি। তারপরে আপনি আসেন আপনার ওই যে লঞ্চে ওঠার জন্য যে নৌকা দিয়া মানুষ কিন্তু ওঠে। আপনি এবারে আমরা 40টা জাহাজ থাকবে, স্পিড বোট থাকবে 25টা। গতবার আমরা রাখছিলাম যাতে নৌকা দিয়া জাহাজ লঞ্চে না উঠতে পারে, পথে না উঠতে পারে। যেমন আগে এই লঞ্চ আপনার ফতুল্লা দাঁড়াতো, তারপরে আপনার চাঁদপুর নিয়ে তারপরে যেত, ওভারলোড অটোমেটিক ওভারলোড হতো। আমরা এগুলোকে সরাসরি করছি। এনাম সাহেব যে কথাটা বলছেন অত্যন্ত সুন্দর কথা বলছেন। আমরাও কিন্তু এবারে আপনার এই ঈদের সময় আমরা করে দিচ্ছি, যেটা কাওড়াকান্দি থেকে সরাসরি মাওয়া, মাঝিরঘাট থেকে সরাসরি মাওয়া,
কাঁঠাল বাড়ি থেকে সরাসরি হ্যাঁ, সেটা করতে আমরা এইটা করলে একটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো যে আরেকটা জিনিস মাঝ করতে হবে, পথে- আরেকটা জিনিস হলো যে যাত্রী বোঝাই হয়ে গেল, লঞ্চ ছেড়ে দিন, লঞ্চ ছেড়ে দিতে হবে। ওইটা টাইম Right. যে এইটা 15 মিনিট পর আমাদেরকে time- আমাদেরকে শেষ করতে হচ্ছে। আমরা ছাদে ওঠার জন্য আরেকটা কাজ করব, সেটা হলো যে ওই যে ছাদের উপরে দেখবেন যে চারদিকে রেলিং থাকে, আমরা এবার সিদ্ধান্ত হচ্ছে ঈদের পরে সমস্ত রেলিং আমরা কেটে দেবো, যাতে ছাদে এই আরামে কেউ বসতে না পারে। Right. এইটা আরেকটা ব্যাপার দেখেন, মালিকরা শুনতে চায় না, কারণ আমরা একটা লঞ্চ যেটার উপরে আপনার দেখবেন যে একটা ইয়ে করে রাখছে, একটা আপনার ছাদ দিয়ে রাখছে। আমরা এটা কাটার জন্য বলছি, আজকে আমি মিটিং করে বললাম ডিজি শিপিংকে আগামী 2 দিনের মধ্যে তার এই ছাদ কাটতে হবে, আর যদি না কাটে তাহলে আমি নিজে গিয়ে কাটবো। রাইট, এই অবস্থা। আমাদের আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।